ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে। আপনারা জানেন যে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের প্রধান আহসানা হাবিব তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তিনি কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে এরকম 40,000 কোটি টাকার সম্পদের তথ্য এই কেন্দ্রীয় গোয়েন্দা সেল তারা পেয়েছে। সেই সম্পদগুলো কোন কোন দেশে রয়েছে বা তারা কিভাবে এই সম্পদের তথ্য পেল এবং তাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। পরবর্তীতে আরও কিছু সম্পদ তারা যাতে উদ্ধার করতে পারে এরকম একটি কার্যক্রম তারা পরিচালনা করছেন। এই তথ্যগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সেলের প্রধান, এবং সেইখানে কি কি ধরনের তথ্য রয়েছে, কারা পাচার করেছে, কোন দেশে পাচার হয়েছে বা এই সম্পদগুলো কি ধরনের সম্পদ, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে কেন্দ্রীয় গোয়েন্দা সেল তারা কি কি ধরনের সম্পদ পাচারের তথ্য পেয়েছে এবং পরবর্তীতে তারা এই নিয়ে কী ভাবছে। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল তারা তথ্য পেয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশে 40,000 কোটি টাকার সম্পদ রয়েছে বাংলাদেশিদের। আরও কিছু সম্পদ হয়তো তারা সামনের দিকে খোঁজ করে পাবে। আসলে এই যে সম্পদের খোঁজ সিআইসি পেল, কিসের ভিত্তিতে তারা বলছে যে এগুলো বাংলাদেশিদের বা কোন কোন দেশে এই সম্পদগুলো আছে, কি ধরনের সম্পদ এগুলো? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলে নিই যে সিআইসি মানে এনবিআরের একটি গোয়েন্দা বিষয় নিয়েই মূলত তারা কাজ করে, কর ফাঁকি কোথায় কোথায় হয়েছে সেটি। তো তারাই এটা বের করেছে। গতকালকে সিআইসির প্রধান বলেছেন যে যেই সম্পদের তথ্য তারা পেয়েছেন, যেটি আপনি একটু আগেই বললেন, 40,000 কোটি টাকার সন্ধান তারা পেয়েছেন প্রাথমিকভাবে। এটিকে তারা বলছেন যে আসলে বিশাল বরফখণ্ডের একটি সামান্য অংশ তারা পেয়েছেন। তো তার মানে হচ্ছে আরও বেশ কিছু বিষয় নিশ্চয়ই তারা অনুসন্ধান করছেন। বিভিন্ন দেশের সঙ্গে আরও তথ্য হয়তো আদান প্রদান হচ্ছে। পুরোটা তারা যতটুকু পেয়েছেন ততটুকুই হয়তো তারা প্রকাশ করেছেন। নিশ্চয়ই পাইপলাইনে আরও অনেকের সম্পদের সন্ধান সামনে আসতেও পারে। আমরা আসলে যেটা জানলাম বা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যে তথ্যটা তুলে ধরা হয়েছে যে 40,000 কোটি টাকার সম্পদ বিভিন্ন দেশে, কয়েকটি দেশের কথা এখানে আমাদেরকে বলা হয়েছে। আমরা এখানে একটু আপনাকে বলতে পারি, যেমন দেশগুলো হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ ম্যাসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক। এর মধ্যে আপনি খেয়াল করবেন, খুবই ইন্টারেস্টিং, তুরস্ক বাদে বাদ বাকি যে দেশগুলো আছে এগুলো খুব বেশি আলোচনায় আসে না। এইসব দেশগুলো কিন্তু অধিকাংশ সময় বলা হয় যে করের স্বর্গ হিসেবে এরা পরিচিত। এখানে আপনি কোত্থেকে টাকা নিলেন তারা জানতেও চায় না মোস্টলি, এবং এর বাইরেও আরও অনেকগুলো দেশ আছে তারাও ইনফ্যাক্ট জানতে চায় না। তো তবুও সেখানে কিছু নিয়মকানুন আছে। ইনফ্যাক্ট এসব দেশে আসলে এই বিষয়গুলো তারা জানতে চায় না ওই দেশের সরকার। এর কারণ হচ্ছে তারা চায় প্রচুর বিদেশি ইনভেস্টমেন্ট তার দেশে আসুক, সেজন্যই তারা ওপেন করে দিয়েছে দুয়ার। এখন এই বাংলাদেশের মতো দেশগুলো থেকে, যেখানে ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা গুড গভর্নেন্সের ঘাটতি আছে, এইসব দেশগুলো থেকে এরকম বানের পানির মতো আসলে টাকা চলে যায়। খুবই ইন্টারেস্টিংলি আপনার মনে আছে নিশ্চয়ই, নতুন সরকার অন্তর্বর্তী সরকার আসার পরে একটি শ্বেতপত্র কমিটি করেছিল। সেই শ্বেতপত্র কমিটির যে রিপোর্টটা প্রকাশ হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 28 লক্ষ কোটি টাকা। এটা কিন্তু হিউজ। আচ্ছা, এখন এই সিআইসি যে কাজটি করেছে, আসার পরে সিআইসি সহ আরও কয়েকটি সংস্থা মিলে তারা একটি কমিটি করেছে। তো তাদের অংশ হিসেবে যেহেতু ট্যাক্সের বিষয়টি স্পেশালি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল দেখে, তারা দুবাই, তুরস্ক, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এরকম আরও কয়েকটি দেশ, যুক্তরাজ্য আছে, তারা এসব দেশগুলোতে তাদের টিম পাঠিয়েছে। সেই টিম গিয়ে তারা এখানে আসলে খোঁজখবর নিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করেছে। আপনি জানেন কিন্তু
আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের সাবেক একাধিক মন্ত্রী। হ্যাঁ, মানে আপনার তো আন্তর্জাতিক গণমাধ্যমের যেরকম আছে, পাশাপাশি আমরা দেখেছি যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্য প্রকাশ করেছে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের যে জোট, তারা বিভিন্ন পেপার প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের নাম এসেছে। আমরা দেখেছি যে সুইস ব্যাংকে বাংলাদেশের ব্যক্তিদের, বাংলাদেশি নাগরিকদের জমানোর অর্থ বছরে বছরে বেড়ে যাচ্ছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক একজন মন্ত্রীর সম্পদের তথ্য প্রকাশিত হলো। আমরা এমন খবরও দেখলাম যে ওই মন্ত্রীর বিভিন্ন সম্পদ জব্দ করা হয়েছে এবং সেগুলো যুক্তরাজ্যের সরকার তাদের অধীনে নিচ্ছে, হয়তো তারা পরবর্তীতে অন্য কোনো ব্যবস্থা নেবে। অর্থ পাচারের মানে উপায়গুলো নিয়েও বিভিন্ন সময় কথা হচ্ছে, বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট যা হয় সেখানে মূল্য পরিবর্তন করে, কোথাও ওভার ইনভয়েসিং করে, কোনো সময় আন্ডার ইনভয়েসিং করে অর্থ পাচার প্রধানত হয়ে থাকে। এই কথাগুলো পুরনো। রিয়াদ ভাই, আপনার কাছ থেকে আমরা এই 40,000 কোটি টাকার বিষয়ে একটু বুঝতে চাই যে আসলে এইসব অর্থ কি মানে সুনির্দিষ্টভাবে যদি চিহ্নিত করা যায় যে পাচার হয়ে বাংলাদেশ থেকে ওই সব দেশে গেছে, তাহলে কি ফেরত আনা উদ্যোগ নেওয়া যাবে কিনা বা ফেরত আনা যাবে কিনা? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমি টাকা আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু আনার বিষয়টি কতটুকু সম্ভব হবে। আপনার মনে আছে নিশ্চয়ই যে অতীতেও কিন্তু বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশে পাচারকৃত অর্থ সন্ধান হয়েছে, কিন্তু বহু আলোচনা হয়েছে, কিন্তু খুব বেশি একটা দেশে আসেনি। আপনার অল্প সামান্য কিছু, একবার আমরা শুনেছি সিঙ্গাপুর থেকে কিছু অর্থ বাংলাদেশে এসেছে। এর বাইরে ওরকম মোটা দাগে কোনো অর্থ বাংলাদেশে এসেছে কিনা পাচার হওয়া, এটি আমরা এখন পর্যন্ত শুনিনি। এখন এনবিআর অথবা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অথবা আরও অন্য যে সংস্থাগুলো আছে তারা হয়তো এ নিয়ে কাজ করছে। এখন আমাদের যে ব্যবস্থাটা আসলে আছে, যেমন আমাদের নিজস্ব আইন লাগবে, ইন্টারন্যাশনাল যেই দেশটাতে আছে সেই দেশে থেকে আনার ক্ষেত্রে তাদের আইন কি আছে, তাদের সঙ্গে আমাদের কতটুকু ইন্টিগ্রেশন হচ্ছে, আমরা তথ্য অথবা এই ধরনের যদি পাচারকৃত অর্থ আদান প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের আইন বা কোনো বিষয়ের সঙ্গে আমরা যুক্ত হয়েছি কিনা। কারণ এই ধরনের ইন্টারন্যাশনালি আপনি কোনো দেশ থেকে আনতে হলে আপনাকে সেই ধরনের আইন অথবা সেই দেশের সঙ্গে আপনার নিশ্চয়ই সমঝোতা থাকতে হবে। আমরা সাধারণত একটি আইন বাংলাদেশের আছে, বাংলাদেশ প্রায় 40টি দেশের সঙ্গে আছে, সেটি হলো দ্বৈত কর পরিহার চুক্তি। সেটি হলো ধরুন কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি উনি বাংলাদেশে ব্যবসা করেন, বাংলাদেশে উনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে একই আয়ের উপরে ওনার দেশে নেওয়ার পর উনি আর ওই আয়ের উপরে ট্যাক্স দেবেন না, অথবা যদি 20 টাকা ট্যাক্স হয় এখানে উনি 10 টাকা দেবেন, বাকি 10 টাকা উনি তার দেশে দেবেন। এই ধরনের একটি আইন বাংলাদেশ এত বছরে কেবলমাত্র বাংলাদেশ এগিয়েছে, তাও সেটি খুব বেশি কার্যকর নয়। কিন্তু এই ধরনের অর্থ আনার ক্ষেত্রে এটি শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রে খুব কঠিন। তো অন্যান্য দেশের তাও ইন্টারন্যাশনাল বিভিন্ন আইনের সঙ্গে যেহেতু তারা যুক্ত আছে বা তাদের আইনটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, ফলে তারা চাইলে অনেক কিছু খুব ইজিলি তারা করতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে এটি আসলে অতীত অভিজ্ঞতা বলে যে খুব কঠিন, আমরা তেমনটা যেহেতু দেখিনি, ফলে 40,000 কোটি বা আমরা যদি ইভেন 4 লাখ কোটি টাকা বের হয়ে আসে, সেই টাকা বাংলাদেশে ফেরত আনা আসলেই কঠিন হবে। এবং আপনি খেয়াল করবেন, এই যে ধরুন 28 লাখ কোটি টাকা যেটি শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে বের হয়ে এসেছে, এই টাকা তো এই দেশের মানুষের টাকা, এই দেশের ট্যাক্স পেয়ারের টাকা, এই দেশের এই এক ধরনের আপনি বলতে পারেন বাংলাদেশটা এক ধরনের খালি করে মানে মানুষের টাকা বলতে কি, আমরা তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেই বলতে শুনেছি যে ব্যাংক থেকে বিভিন্ন ব্যক্তি তারা ঋণ নিয়ে সেই ঋণের টাকা এখানে না রেখে বিদেশে নিয়ে গেছে, এবং উনি এই অঙ্কটা প্রায় 16 বা 17 বিলিয়ন ডলার প্রায় বলেছেন যে মানে জাস্ট ব্যাংক খালি করে তারা ব্যাংক থেকে টাকা নিয়েছে, এবং এটা বিশ্বের কোনো দেশে এরকম কিছু ঘটেছে সেটা মানে উনি মনে করেন। আপনার নিশ্চয়ই মনে আছে এই যে কিছুদিন আগেই একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এসেছে যে আমাদের সাবেক মন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ শত শত সম্পদের সন্ধান মিলেছে যুক্তরাজ্য সহ বিশ্বের কয়েকটি দেশে, এবং সেখানে ধারণা করা হচ্ছে যে বিলিয়ন ডলারের সম্পদ আছে। এর মধ্যে বাংলাদেশ থেকে উনি কতটুকু পাচার করে নিয়েছেন সেটি হয়তো এখনও চূড়ান্ত হয়নি। অথবা এসালাম, আপনি জানেন যে বাংলাদেশ থেকে এরকম সরকার থেকে লাখ লাখ কোটি টাকা লোন নিয়েছে
যেটি বলা হয় যে অতীতে বিভিন্ন ব্যাংক দখলের সঙ্গেও যার যুক্ত থাকার অভিযোগ আছে, বেশ কয়েকটি 5-6টি ব্যাংক উনি ওনার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, এবং সেখান থেকে কিভাবে নিজে লোন নিয়ে সেই লোন আবার ধারণা করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নামে লোন নিয়েছেন, কিন্তু বলা হচ্ছে যে একটা বড় অংশ আসলে বিদেশে চলে গেছে। তো এই ধরনের এরকম আরো বহু আমরা কিন্তু হচ্ছে কানাডাতে বাংলাদেশিদের বেগমপাড়া বা মালয়েশিয়াতে সেকেন্ড হোম, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বা হংকং অথবা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিদের বিনিয়োগের কথা বিভিন্ন ধরনের। সম্প্রতি তুরস্কের বিষয়টি খুব আলোচনা এসেছে। তুরস্কে প্রচুর বাংলাদেশি তাদের এখন সেকেন্ড হোম বা এরকম সম্পদ করছেন বলেও শোনা যাচ্ছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনার স্টোরির মধ্যে আছে যে 352টি পাসপোর্ট পাওয়া গেছে যেগুলো বাংলাদেশিরা অর্থ দিয়ে এই পাসপোর্ট সংগ্রহ করেছে বিশ্বের বিভিন্ন দেশে। আসলে এই বিষয়টি কি? আচ্ছা, কি আপনার কাছে কোনো পরিষ্কার ধারণা আছে? এখানে আমরা তো তথ্যটা পেয়েছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তো প্রেস উইং যতটুকু আমাদের তথ্য দিয়েছে যে প্রায় 350-র মতো বিদেশি পাসপোর্ট, অর্থাৎ বাংলাদেশিরা বিদেশি পাসপোর্ট তারা বিভিন্নভাবে টাকা দিয়ে এটা সংগ্রহ, এটা সংগ্রহ করেছে। তার মানে হচ্ছে এখানে দুইটা বিষয় হতে পারে। একটি হচ্ছে তারা বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করে সেখানকার পাসপোর্ট নিয়েছে, এবং আমাদের আগের যে আইন আছে, ট্যাক্স আইন অথবা অন্য আইন, বাংলাদেশের পাসপোর্ট কেউ যদি সারেন্ডার করে বিদেশি পাসপোর্ট নেয় তাহলে তাকে বাংলাদেশের আইনে আর ধরার সুযোগ নেই। এটি একটা সময় ছিল। সম্প্রতি গত অর্থ বছরে যে বাজেটটা হলো সেই বাজেটে আবার এটি কারেকশন মানে আনা হয়েছে অধ্যাদেশে। সেটি হচ্ছে এখন চাইলেও কেউ বাংলাদেশের পাসপোর্ট যদি সারেন্ডার করেও বিদেশি পাসপোর্ট নেয়, কিন্তু ওই ব্যক্তির যদি বিদেশি সম্পদের সন্ধান পাওয়া যায় তাহলে সেই সম্পদ বাংলাদেশ সরকার এটির উপরে ট্যাক্স ইম্পোজ করতে পারবে। আসলে এনবিআরের কাজ কিন্তু ট্যাক্স ইম্পোজ করা। বাংলাদেশ থেকে যে সম্পদ নিয়েছে বা অবৈধ কি বৈধ সেটি দেখবে আসলে দুদক বা অন্য সংস্থাগুলো। হ্যাঁ, এই জন্য আমাদের আরেকটি সংস্থা আছে, এনবিআর এর কাজ হচ্ছে আসলে তারা কেবল দেখবে সম্পদের উপরে তার ট্যাক্স কতটুকু হয়। তো এনবিআর যে আইনটা করেছে যে পুরো যেই পরিমাণ সম্পদ পাওয়া যাবে পুরোটাই আসলে ওই ট্যাক্স হিসেবে তার গণ্য হয়ে পুরোটাই ফেরত আনার একটি বিধান তারা এনেছে গত বাজেটে। এখন এই পাসপোর্টটা কি তারা বাংলাদেশের সারেন্ডার করেছে পুরোপুরি বাংলাদেশের পাসপোর্ট, নাকি দ্বৈত পাসপোর্ট আছে, সেটি আমরা এখনই নিশ্চিত নই। তবে যে সংখ্যা আমরা শুনেছি এটি হতে পারে এমন যে অনেকেই কিন্তু বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করার কথা আমরা সম্প্রতি শুনছি। বিশেষ করে এসালম গ্রুপের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তি তারা বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং বিদেশি পাসপোর্ট গ্রহণ করেছেন। এবং ওই সময়ে যেহেতু আইন ছিল যে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যদি না হয় তাহলে বিদেশি তার যদি সম্পদ থাকে সেই সম্পদ সরকার নিতে পারবে না। এখন যেহেতু আইন পরিবর্তন হয়েছে চাইলে সরকার সেই সম্পদও নিতে পারবে। ফলে এখন সরকারের হাতে বাংলাদেশের সরকার কিছু টুল পরিবর্তন করছে যাতে আনতে পারে, কিন্তু ফাইনালি যেটি আমরা আলাপ করলাম আসলে কতটুকু সম্ভব হবে, যেহেতু অন্য দেশের বিষয় একবার যদি চলে যায় এই সম্পদ আসলে আনা এত সহজ নয়। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম রিয়াদ ভাইয়ের কাছ থেকে আমাদের সম্পদ পাচারের তথ্য এবং সেইগুলো ফেরত আনার প্রক্রিয়া। বাংলাদেশ থেকে সম্পদ পাচার নতুন কিছু নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পদ পাচার করেছে, সেটি সবসময় আলোচনার মধ্যে রয়েছে এবং এই অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করে অ্যাটর্নি জেনারেলের অফিস, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং দুর্নীতি দমন কমিশন। আমরা চাই যে এই সংস্থাগুলো যৌথভাবে সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে, পাশাপাশি বৈশ্বিক যে ধরনের পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে পাচার করা অর্থ যাতে ফিরে আসে, দেশের অর্থ দেশে ফিরে আসুক, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।